সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে নদী আগের অবস্থায় আনা সম্ভব, অভিমত সংশ্লিষ্টদের। মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা। গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, বললেন নির্বাচন বানচালের চেষ্টা করেছিল দলটি। জামায়াতকে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল ছিল, মন্তব্য ডক্টর কামালের। জামায়াতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা। এবং বিপিএল এ দুপুর 1:30টায় রংপুরের মুখোমুখি রাজশাহী, সন্ধ্যা 6:30টায় চিটাগাংসের প্রতিপক্ষ কুমিল্লা। টানা চতুর্থ জয় ঢাকার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের নদীর সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে সহজেই নদীকে আগের অবয়বে ফিরিয়ে আনা সম্ভব। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো এটি চাচ্ছে, কিন্তু নানা জটিলতায় এগোতে পারছে না। তবে চার নদীর জন্য এরই মধ্যে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্ট করেছেন খান আলামিন। আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার চার নদী দখল হচ্ছে বছরের পর বছর ধরে। মৃত প্রায় নদীগুলোকে বাঁচাতে 2009 সালে হাইকোর্টে একটি রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, যার প্রেক্ষিতে 12 দফা নির্দেশনা আসে। তীরের জমি জরিপ, নদীর সীমানা নির্ধারণ করে পিলার বসানো, পারে হাঁটার পথ নির্মাণ ও বনায়ন এবং নদী খনন ছিল নির্দেশনাগুলোর অন্যতম। 9 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সেগুলো বাস্তবায়ন হয়নি। এই জায়গাগুলোতে আমাদের একটু কিছুটা হতাশা আমাদের মধ্যে এসছে। সেটা হলো যে এত বছর হওয়ার পরেও এখন পর্যন্ত পুরো কাজটা সাকসেস হলো না, এবং কোর্টও অনেক সময় দেখা যায় মালিকানার প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে অনেক সময় হয়তো উচ্ছেদ কার্যক্রমটা স্থগিত করে দেয়। সেই কারণে অনেকগুলো দেরি হয়। নির্দেশনা অনুযায়ী একটি জরিপ হয়েছে, কিন্তু সে অনুযায়ী স্থাপনা উচ্ছেদ করে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ যেন এগুচ্ছেই না। কর্তৃপক্ষের সামনে মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা। তবে জরিপ অনুযায়ী চাইলে সবকিছু সম্ভব বলে মনে করেন রিটকারী আইনজীবী। সার্ভেটা করা হয়েছে কিন্তু হাইকোর্টের নির্দেশে এবং বাইরের লোকজন এসে করা হয়েছে, যাতে পার্সিয়ালিটি কেউ করতে না পারে। ইদানিংকালে যখন সার্ভে হয়েছে তখন অনেক জায়গায় প্রাইভেট হিসাবে রেকর্ড করে দেওয়া হয়েছে। আমরা ওইটাকে কোনো অথেন্টিক মনে করছি না, এবং এই কারণে কোর্টও কিন্তু আরএস এবং সিএস অনুসারে সার্ভে করার জন্য বলেছে, এবং সেই ড্রয়িংটা এখন পর্যন্ত জমা আছে হাইকোর্টে, অথরিটির কাছেও আছে। ওই ড্রয়িং দেখে যেখানে যেটাই থাকুক সেটা সেটেল হয়ে গেছে, সেইখানে তার কোনো মালিকানার কোনো প্রশ্ন আসবে না। সরকার 4টি নদী নিয়ে একটি মহাপরিকল্পনা নিয়েছে, যার প্রাক্কলিত খরচ প্রায় 850 কোটি টাকা। এই টাকা দিয়ে 50 কিলোমিটার হাঁটার পথ নির্মাণ, তীর রক্ষা, তীরভূমিতে পিলার স্থাপন, ইকো পার্ক নির্মাণ ও জেটি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথা আছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ। এই 4টা নদীকে একটা নির্মল পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য, নদীতে কোনো বর্জ্য আসবে না, নদীর পাড়ে একটা বিচরণ ক্ষেত্র হবে, মানুষ নদীকে ব্যবহার করার জন্য উৎসাহিত হবে, এবং আমাদের যে ঢাকার 2 কোটি লোকের বাস, তারা নদীতে বিনোদনের জন্য আসতে পারবেন। এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু একটা মাস্টার প্ল্যান রচিত হয়েছে। আগামী বছর জুলাইয়ে নদীতে প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা। প্রাথমিকভাবে শেষের জন্য অপেক্ষা করতে হবে 2022 সালের মাঝামাঝি পর্যন্ত। খান আলামিন, আরটিভি, ঢাকা। গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে আসা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের দায় বিএনপিকে নিতে হবে। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় এই কথা বলেন সরকার প্রধান। দলকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান আওয়ামী লীগ সভাপতি। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে যৌথ সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন, 21শে ফেব্রুয়ারির প্রস্তুতি, দলকে শক্তিশালী করা সহ বেশ কিছু বিষয় স্থান পায় আলোচ্যসূচিতে। সরকার জনগণের সেবক হতে পারে। সূচনা বক্তব্যে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ সভাপতি। শান্তিপূর্ণ নির্বাচন হলেও বিএনপি তা বানচালের অপচেষ্টা করেছিল বলে অভিযোগ সরকার প্রধানের। নির্বাচনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও কিছু কিছু জায়গায় আপনারা জানেন যে বিএনপি জামাত জোট মিলে কোথাও ব্যালট বাক্স ছিনতাই করতে গেছে,
কোথাও তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে। বিএনপি তাদের নির্বাচনে হেরেছে, এই দোষটা তারা কাকে দেবে? দোষ দিলে তাদের নিজেদেরকে দিতে হয়। কারণ একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্ব না থাকে, মাথাই না থাকে, তাহলে সেই রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে জেতার কথা চিন্তা করতে পারে? নির্বাচনে পরাজয়ের দায় বিএনপির নিজেদের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা উচিত। তারপর যে কটা সিটে তারা জিতেছে গণতন্ত্রের স্বার্থে, তারা যদি চায় তাদের পার্লামেন্টে আসা প্রয়োজন। কারণ আমরা এইটুকু বলতে পারি যে আমরা যখন সরকারে এসেছি, আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি, জনগণের জন্য কাজ করেছি। আমরা কিন্তু কোনো রিভেঞ্জ নিতে যাইনি বা আমরা কাউকে কোনো হয়রানিও করতে যাইনি। আর তাদের কৃতকর্মের জন্য, দুর্নীতির জন্য যে সমস্ত মামলা হয়েছে, মামলা তারা আপন গতিতে চলবে, কারণ বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। জনপ্রত্যাশা পূরণে চলমান উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি উন্নত দেশ গড়তে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা চাই সারা দেশে একটা শান্তি বজায় থাকুক। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। জামাতকে জাতীয় ঐক্যফ্রন্টে রাখা ভুল ছিল বলে জানালেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় জামায়াতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণাও দেন কামাল হোসেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর আরামবাগে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণফোরাম। দলটির সভাপতি ডক্টর কামাল হোসেন জামাতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা দেন। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি, সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি। এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার। আগামী 23 ও 24 মার্চ গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। সরকার নিজের স্বার্থে প্রশ্নমুক্ত হতে চায়, তাও চাওয়া উচিত। তো যে ধরনের জিনিস হয়েছে 30 রাত্রে হয়ে গেছে, তারা মোটামুটি ধারাবাহিকতা রক্ষা করার জন্য, যেমন 5ই জানুয়ারি করেছিলেন, 30 ডিসেম্বরকে বলতে পারেন না, এটা ধারাবাহিকতা রক্ষা করছে। অর্থপূর্ণ জনগণ যেখানে দাবি করতে পারেন যে আমরা জনগণের আস্থা পেয়েছি, সেটা করেন। সেটা তো আপনাদের বিপক্ষে কেউ কিছু বলছে না। এদিকে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভোট ডাকাতির জবাব দিতে পারবে না বলেই সংলাপ করতে সরকার রাজি নন বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। টানা 7 দিনের শৈত্যপ্রবাহ চলছে উত্তরের জেলা কুড়িগ্রামে। সকালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের। চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সারাদিন তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও রাতে বাড়তে থাকে শীত। কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরতে থাকে। এছাড়াও গাইবান্ধা, মেহেরপুর, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ সহ অনেক জেলায় শীতের তীব্রতা বেড়েছে। শীতের কারণে চলতি বোরো চাষে বিলম্ব হচ্ছে। কৃষকরা চারা রোপণ শুরু করতে পারছে না। এছাড়াও শীতের কারণে শিশুরা ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। দর্শক, শীতের পরিস্থিতি জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। মানিক, আমরা জেনেছি যে মেহেরপুরে প্রচন্ড শীত সেখানে জেঁকে বসেছে এবং খেটে খাওয়া ছিন্নমূল মানুষের নিদারুণ কষ্টে দিন যাপন করছে। তো শীতার্তদের সহায়তায় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমাদের জানাবেন। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মালসাদা গ্রামের একটি বীজতলার পাশে। আসলে আপনাকে আমি আগে একটু শীতের সার্বিক পরিস্থিতি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা মেহেরপুরে গত 2 দিন থেকে কিছুটা কমেছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই অঞ্চলে রেকর্ড করা হয়েছে 9.5। তারপরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই এলাকায়। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে মূলত এই অঞ্চলের উপর দিয়ে প্রচণ্ড শীত শুরু হয়েছিল। সেখানে তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন একেবারেই ছিল বিপর্যস্ত। বিশেষ করে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি যে আমার ডান পাশে যে
এই যে ধানের বীজতলা, যেটা বড় বীজতলা বা ব্যাপক আকারে এই অঞ্চলে নষ্ট হয়েছে এবং বীজতলা নষ্টের কারণে স্বাভাবিকভাবেই চারার সংকট দেখা গেছে। আসলে শীতে আমাদের মেহেরপুর অঞ্চলে যারা আসলে খেটে খাওয়ার ছিন্নমূল এবং দরিদ্র শ্রেণীর মানুষ, যারা কর্মজীবী মানুষ, যাদের আসলে শীত নিবারণের জন্য সেরকম গরম কাপড় কেনার মতো সামর্থ্য নাই, তাদেরকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করছে উপজেলা এবং জেলা প্রশাসন। তবে যে পরিমাণ শীতের কাপড় পোশাক আসলে দরকার, সেই পরিমাণ আসলে চাহিদার তুলনায় আসলে এটা অপ্রতুল। এবার আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে ব্যক্তি উদ্যোগে এবছরের শীতবস্ত্র বিতরণের পরিমাণটা, সংখ্যাটা খুবই কম। জেলা প্রশাসন থেকে বারবার আহ্বান জানানো হয়েছে যে আসলে ব্যক্তিগত পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে যদি শীতবস্ত্র বিতরণের জন্য। এই ছিল মেহেরপুর থেকে শীতের সর্বশেষ খবর। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর থেকে জানাচ্ছিলেন মাজেদুল হক মানিক। রাজধানীর উত্তরখান থানার মাদার বাড়িতে 9 বছরের এক শিশু ধর্ষিত হয়েছে। শনিবার বাসায় কেউ না থাকায় রিয়াজউদ্দিন নামের ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। উত্তরখান থানার কর্মকর্তা জানান, গেল রাতে শিশুটিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে ভর্তি করা হয়েছে। তারা অভিযুক্তকারীকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। উত্তরখান থানাধীন মাদার বাড়ি জায়গা আছে। এই জায়গায় একটি বাড়ি, টিন সেট বাড়িতে একটা ছোট মেয়ে 8-9 বছরের এই ঘরে ছিল। পাশেই একটা ওয়াশিং ফ্যাক্টরিতে কাজ করে শ্রমিক। মেয়েটিকে একা পেয়ে পরে বিভিন্ন ফুসলিয়ে নিয়ে তাকে দর্শন করে, যে দর্শক তাকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে সে পুলিশ কাস্টডিতে আছে। গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতি খেজুর রস ঘিরে নড়াইল সহ দেশের গ্রামীণ জনপদে চলছে উৎসবমুখর পরিবেশ। তবে গাছ কমে যাওয়ার আগের মতো রস ও গুড় মিলছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংকট প্রকট হওয়ার আগেই নতুন নতুন খেজুর গাছ রোপণে কৃষি প্রণোদনা চালুর দাবি গাছি ও কৃষকদের। নড়াইল প্রতিনিধি সুজয় কুমার বক্সির সহায়তায় সুরাইয়া মুন্নির রিপোর্ট। শীত মৌসুমের শুরু থেকে চলছে খেজুর গাছ থেকে রস আহরণ, চলবে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত। গাছিরা জানান, খেজুরের রস ও গুড়ের ভালো চাহিদা থাকলেও তা মেটাতে পারছেন না তারা। কারণ হিসেবে বলছেন, কমে গেছে গাছের সংখ্যা। এজন্য ইট ভাটায় জ্বালানি হিসেবে খেজুর গাছের ব্যবহারকে দায়ী করছেন তারা। গাছ আগে যে কায়দায় ছিল ওই কায়দায় কিন্তু কাটতো মানুষ, গাছই পাওয়া যায় আর সে কায়দায় গাছও নেই, গাছও নেই, গাছের সংখ্যা কমে গেছে। শীত মৌসুমে আমাদের একটা পিঠের একটা ধুম পড়ে যেত, এইটাই কিন্তু এখন মানে বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন বিলুপ্তর পথে, এর কোনো রক্ষণাবেক্ষণ বা রস জ্বালানোর কোনো পরিবেশ নাই। জেলায় এবছর 950 মেট্রিক টন গুড় উৎপাদনের সম্ভাবনা জানিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, সড়ক সহ বিভিন্ন স্থানে খেজুর গাছ লাগাতে স্থানীয়দের পরামর্শ দিচ্ছেন তারা। কৃষি বিভাগের মাধ্যমে আমাদের খেজুর গাছ, তাল গাছ রোপণের একটা আমাদের কর্মসূচি আছে। নন মিল জোন এলাকা, যে এলাকায় এগুলো আখের ক্ষেত নাই, সেখানে আমরা খেজুর এবং তাল গাছ রোপণ করার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি। খেজুর গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন নতুন গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা বন্ধেরও প্রয়োজন মতো পদক্ষেপ নেবে সরকার, এমন দাবি সচেতন মহলের। সুরাইয়া মুন্নি, RTV। আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে 5 মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন টাঙ্গাইলের গ্রাহকরা। জেলার সকল এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে পল্লী বিদ্যুতের এমন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। কোনো প্রকার ঝামেলা ছাড়াই এমন সংযোগে খুশি গ্রাহকরাও। টাঙ্গাইল প্রতিনিধি কাজী জাকিরুল মাওলার তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। ভ্যান গাড়িতে মিটার, তার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে 2 জন লাইনম্যান ও 1 জন ওয়ারিং পরিদর্শক আলোর ফেরিওয়ালা হয়ে ঘুরছেন এক গ্রাম থেকে আরেক গ্রামে। আগে যেখানে মোটা অঙ্কের টাকা খরচ করে মাসের পর মাস ধর্ণা দিয়েও বিদ্যুতের সংযোগ পাওয়া যেত না, সেখানে মুহূর্তেই পাওয়া যাচ্ছে বিদ্যুতের সংযোগ। লেখাপড়া করতে পারে না, সেই জন্য আমার দরকার 400 টাকা জমা দেওয়ার পরে সাথে সাথে বিদ্যুৎ দরখাস্ত দিয়েছিলাম, তাড়াতাড়ি পাইছি, আমরা খুশি। সদর ইউনিয়ন মৌলভীপাড়া দরখাস্ত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎ পেয়েছি। আনন্দের সঙ্গে সাধারণ মানুষদের এমন সেবা দিতে পেরে খুশি পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরাও। স্পটে টাকা জমা দিয়ে স্পটে মিটার 5 মিনিটের মধ্যে স্পটে মিটার লাগিয়ে দেওয়ার জন্য আসছে। আলোর ফেরিওয়ালা যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটায় গ্রাহক খুবই খুশি হচ্ছে
এবং চতুর্দিকে এর সুনামও আছে। শতভাগ বিদ্যুতায়তন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোর ফেরিওয়ালা কর্মসূচি টাঙ্গাইলে ব্যাপক সাড়া পেয়েছে জানান পল্লী বিদ্যুৎ সমিতির এই কর্মকর্তা। 100 টাকার আবেদন যদি আগে করা থাকে আবেদনের দরকার নেই, আবেদন না করা থাকলে 100 টাকার আবেদন, তারপরে 400 টাকা 1 কিলোওয়াট পর্যন্ত 400 টাকার জামানত, আর সদস্য করে আমরা সাথে সাথে বিদ্যুৎ সংযোগটা দিতে পারি। আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য লাইনম্যান ওখানে থাকে। এতে অনেক সাড়া পেয়েছি মানুষের মধ্যে, তারা অবাক হয়ে গেছে যে আমাদের কাছে চলে এসেছে মানুষেরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য। কর্মসূচিটি সফল হলে খুব দ্রুততম সময়ের মধ্যেই দেশব্যাপী শতভাগ বিদ্যুতের বাস্তবায়ন হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুদ মুস্তাহিদ, RTV। সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে নদী আগের অবস্থায় আনা সম্ভব, অভিমত সংশ্লিষ্টদের, মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা। গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে সংসদে আসার আহ্বান প্রধানমন্ত্রী, বললেন নির্বাচন বানচালের চেষ্টা করেছিল দলটি। জামায়াতকে নিয়ে নির্বাচনে যাওয়া ঐক্যফ্রন্টের ভুল ছিল মন্তব্য ডক্টর কামালের, জামায়াতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণা। এবং বিপিএলে দুপুর 1:30টায় রংপুরের মুখোমুখি রাজশাহী, সন্ধ্যা 6:30টায় চিটাগাংসের প্রতিপক্ষ কুমিল্লা, টানা 4র্থ জয় ঢাকার। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/RTV News। ধন্যবাদ সবাইকে।